সম্মানিত সুধী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির মুখ্য সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। Excellencies, ladies and gentlemen, the Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh and the daughter of Bangabandhu Sheikh Mujibur Rahman, Her Excellency Sheikh Hasina, has just arrived amongst us. She's been received by the younger daughter of Bangabandhu Sheikh Mujibur Rahman, Sheikh Rehana, and by the National Professor Rafiqul Islam, Chairman of the National Implementation Committee for the celebration of the birth centenary of the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. And Dr. Kamal Abdul Nasir Chaudhry, Chief Coordinator of the committee.
সুধীবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ। Excellencies, ladies and gentlemen, the Honorable President of the People's Republic of Bangladesh, His Excellency Mohammad Abdul Hamid, has just arrived at the venue. মহামান্য রাষ্ট্রপতির সাথে আছেন তার সহধর্মিণী রাশিদা খানম। The Honorable President is accompanied by his lady wife, Rashida Khanum. সুধীবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদকে অভ্যর্থনা জানাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং সঙ্গে আছেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। Excellencies, ladies and gentlemen, the Honorable President of the People's Republic of Bangladesh, His Excellency Mohammad Abdul Hamid, has been received by the Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh, Her Excellency Sheikh Hasina, and the younger daughter of Bangabandhu Sheikh Mujibur Rahman, Sheikh Rehana. সুধীবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্রী নেপালের মহামান্য রাষ্ট্রপতি সম্মাননীয়া বিদ্যা দেবী ভান্ডারী। তাকে অভ্যর্থনা জানাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। সাথে আছেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। Excellencies, ladies and gentlemen, the Right Honorable Bidya Devi Bhandari, President of the Federal Democratic Republic of Nepal, has arrived at the venue. She is being welcomed by the Honorable President of the People's Republic of Bangladesh, His Excellency Mohammad Abdul Hamid,
and the Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh, Her Excellency Sheikh Hasina, along with the younger daughter of Bangabandhu Sheikh Mujibur Rahman, Sheikh Rehana. সম্মানিত সুধী, এখন জাতীয় সঙ্গীত পরিবেশনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি। Excellencies, ladies and gentlemen, now the national anthem of Bangladesh being presented by the artists of Bangladesh Shilpokola Academy.
يعملون صدق الله العظيم মহান আল্লাহ বলেন, আল্লাহর কাছেই আছে আসমান ও জমিনের গোপন তথ্য এবং সকল কাজের প্রত্যাবর্তন তারই দিকে। অতএব তারই বন্দেগী করো এবং তার উপর ভরসা রাখো। আর তোমাদের কার্যকলাপ সম্বন্ধে তোমার পালনকর্তা কিন্তু অজানা নন। সূরা আল হুদ আয়াত নম্বর 123। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ হাফিজ। गोपाल कृष्णाय नमो। श्रीमद् भगवद् गीताम् आतुकेन प्रयुक्तायं पापं चरति पुरुषो अनिच्छन्नापि वञ्चेयु बलत् इव नियोजितो कामयेषु क्रोधेषु राजगुणो समुद्भव महाशनो महापाप्मा বিদ্যেনম ইহবরিণম। জগতের ধারণ পোষণের জন্যেই কর্মের সৃষ্টি হয়েছে। যে কর্ম যার পক্ষে বিহিত তার পক্ষে যোগ্যস্বরূপ। এরূপ নিয়ত কর্ম অনাসক্ত চিত্তে করতে পারলেই যথার্থ কর্ম হয়, কোনো বন্ধন হয় না। জ্ঞানী ব্যক্তিদের নিজের জন্যে কোনো কর্ম নেই, তাদের কর্ম কেবল অন্যের জন্যে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নামো তাচ্ছ ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছ। বুদ্ধাং শরণং গচ্ছামি ধাম্মাং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। সেই ভগবান অর্হৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানিয়ে বুদ্ধ ধর্ম সঙ্গের শরণ নিয়ে শুরু করছি পবিত্র ত্রিপিটক পাঠ। সাব্যেতিও বিবাহ জান্ত সাভ্য রোগ শোক বিনাশাত মাহাতে ভাবাত অন্তরায় সুখে দিগায় কো বাবা। আবিবাধানশীলাচ্চ নিচ্ছং বুদ্ধা পচ্চায়েন চাত্তারো ধাম্মবড্ডান্তে আয়ুবান্নাং সুখাং বালাং। এর অর্থ হলো, তোমাদের সমস্ত বাধা বিপত্তি রোগ শোক অন্তরায় দূরীভূত হোক, সকলের সুখ শান্তি ও দীর্ঘায়ু লাভ হোক। সাব্যে সাত্তা সুখিতা ভবন্ত, জগতের সকল প্রাণী সুখী হোক। পবিত্র বাইবেলের প্রথম যোহন 3 অধ্যায় 16 থেকে 18 পদ পাঠ করছি। তিনি আমাদের নিমিত্ত আপন প্রাণ দিলেন, এতে আমরা প্রেম জ্ঞাত হয়েছি এবং আমরাও ভ্রাতাদের নিমিত্ত আপন আপন প্রাণ দিতে বাধ্য। কিন্তু যার সাংসারিক জীবনোপায় আছে সে আপন ভ্রাতাকে দিনহীন দেখিলে যদি তার প্রতি আপন করুণা রোধ করে, তবে ঈশ্বরের প্রেম কেমন করে তার অন্তরে থাকে। বৎসেরা এসো, আমরা বাক্যে কিংবা জিহ্বাতে নয় কিন্তু কার্যে ও সত্যে প্রেম করি। আমেন। সম্মানিত সুধী, এখন আমরা দেখব 10 দিনব্যাপী অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য মুজিব চিরন্তনের উপর ভিত্তি করে নির্মিত ভিডিও চিত্র। Distinguished guests, now we present a title animation video on the theme of 10-day program, The Eternal Mujib.
সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এমন কোন বাংলার ঘর নাই যে ঘরে মুজিবুর রহমানকে ভালোবাসে না। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের সারাদান পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। জনগণের ঐক্যবদ্ধ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শুধু আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি, গড়ে তুলতে পারি উন্নততর ভবিষ্যৎ। সুধী দর্শক এবং অতিথিবৃন্দ, এখন পরিবেশিত হবে মুজিব জন্ম শতবর্ষের থিম সং, লেডিজ এন্ড জেন্টলম্যান। Now we are going to present the theme song on the birth centenary of Bangabandhu Sheikh Mujibur Rahman. তারা তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। আমার জন্মভূমি, বাংলা মায়ের রক্ত পলাশ হৃদয় পদ্ম তুমি। তোমার নামে গর্বিত জাতি আমার জন্মভূমি। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। মেঘনা মধুমতি জলে স্মৃতির নাও ভাসে, তোমার মহিমা দিগন্তে দেখি মুক্তির নিঃশ্বাসে। পদ্মা মেঘনা মধুমতি জলে স্মৃতির নাও ভাসে, তোমার মহিমা দিগন্তে
সম্মানিত অতিথিবৃন্দ, 1972 সালের 7ই জুন সরোয়ার্দী উদ্যানে প্রদত্ত ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমি কোট করছি, আমার দেশ স্বাধীন হয়েছে, আমার পতাকা আজ দুনিয়ার আকাশে ওড়ে, আমার দেশ বাংলাদেশ আজ দুনিয়ার মানচিত্রে স্থান পেয়েছে। আজ আমি বলতে পারি আমি বাঙালি, আজ আমি বলতে পারি বাঙালি একটি জাতি, আজ আমি বলতে পারি বাংলার মাটি আমার মাটি। সুধী মণ্ডলী, এবার প্রদর্শিত হবে আজকের অনুষ্ঠানের থিম বাংলার মাটি আমার মাটি, এর উপরে নির্মিত ভিডিও চিত্র। Ladies and gentlemen, on the 7th June 1972 at the Sohrawardi Udyan, the father of the nation Bangabandhu Sheikh Mujibur Rahman said, I quote, "My country has become independent. Today my flag flutters in the sky of the world. My country has secured a place in the world map. Today I can say that I am a Bengali. Today I can say that the Bengali is a nation. Today I can say that the land of the Bangla is mine," unquote. Now we present a video clip on today's theme, This Land is My Land. মাটি, আমার সোনার বাংলার মাটি, কত নদ নদী বয়ে এনে পলি গড়েছে বদ্বীপ করে পরিপাটি, মায়ের মতোই অন্ন জোগায়, ছায়ায় মায়ায় হৃদয় জুড়ায়। আমার বাংলার মাটি, এই মাটিতেই মধুমতি তীরে পাখি ডাকা গায়ে শান্তির নীড়ে জন্মানো সেই খোকা, বাইগার খালে ধান ক্ষেত আলে টুঙ্গি পাড়ার মধুমতির পারে বেড়ে ওঠে খোকা মানুষের তরে মাটির তরে। মুজিবে বাহিয়া যাও রে নির্যাতিত দেশের মাঝে, জনগণের নাও রে মুজিব বাইয়া যাও রে। খোকা লড়ে যান, লড়াই অগণ্য, ভাষার জন্য, দেশের জন্য, মাটি মানুষের মুক্তির ধরে। বারবার তিনি বন্দী হলেন, কিন্তু লড়াই চালিয়ে গেলেন। মুক্তি সনদ 6 দফা এলো, স্বাধীন দেশের বীজ বোনা হলো। কারাগার থেকে কারাগারে খোকা, কিন্তু বাঙালিকে যাবে না কো রোখা। 1968 সাল 17ই জানুয়ারি, গভীর রাত, ঢাকা কারাগার থেকে খোকাকে বের করে আনা হলো। সামনে পাকিস্তানি মিলিটারির গাড়ি বহর, খোকাকে নেওয়া হচ্ছে রাতের আধারে অজানা গন্তব্যে। খোকা জানেন না তিনি ফিরবেন কিনা, হয়তো তাকে হত্যা করা হবে। তিনি বললেন, 1 মিনিট সময় দাও। তারপর তিনি মাটিতে স্পর্শ করে বললেন, এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। And I can die for them and they can die for me. All 70 million people are behind me and behind the cause. দেশের মাটিকে ভালোবাসে খোকা, দেশের মানুষে ভালোবাসে খোকা, মুক্তির নাম খোকা হয়ে যায়। মুজিব মানে মুক্তি বোঝায়, মাথা নত নয়, অদম্য চেতনায় জাগিয়ে তুলেছে দেশ। শত বাধা ভয়, আঁধারে কালো সময় হয়নি কত শেষ, বরং বজ্র কণ্ঠ গর্জে উঠেছে বারবার। পণ ছিল তার মাটির ঋণ শোধ করবার, তেজ ছিল তার এদেশের মানুষকে পরাধীনতার শিকল থেকে মুক্ত করবার। প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 25শে মার্চ 1971 এদেশের নিরীহ জনগণের উপর নারকীয় হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি মিলিটারি হানাদার বাহিনী। 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেন।
পাকিস্তানি হানাদারদের সাথে হাত মেলালো। বাংলার মা বোনদের নির্যাতন করা হলো, কেড়ে নেওয়া হলো লক্ষ তাজা প্রাণ। বঙ্গবন্ধু শেখ মুজিবের মুক্তি বাহিনী জবাব দিল এই মাটিতে। তাঁর নির্দেশ অনুযায়ী মুক্তিকামী জনতা এক হতে শুরু করল। গড়ে তোলা হলো নিজেদের মধ্যে বিশাল এক নেটওয়ার্ক। শুরু হলো যুদ্ধ। গায়ক থেকে কৃষক কেউ গেল না বাদ। বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ 9 মাস এক রক্তক্ষয়ী যুদ্ধের শেষে বাঙালি পেল স্বাধীনতা, উড়ল বিজয়ের কেতন। লাল সবুজের মানচিত্রে আঁকা হলো বাংলাদেশ। তিনি আমাদের স্বাধীনতা দিলেন, বিশ্ব দরবারে দিলেন নাম। বাংলার আরেক পরিচয় হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ফিরলেন খোকা স্বাধীন দেশে, কোটি প্রাণের ভিড়ে। তখন বিজয় পূর্ণতা পেল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিরে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে তিনি এক করলেন। মাটির সব মানুষ নিয়ে নতুন দেশ করলেন। খোকা জানতেন নিজ দেশকে তুলে ধরতে বিশ্ব দরবারে ভাষা, ঐতিহ্য, সংস্কৃতি, সাহিত্যকে মর্যাদা দিতে হবে। জাতীয় কবি, জাতীয় সঙ্গীত, বর্ষবরণ, বাংলার ঐতিহ্য আছে যত, হাল ধরলেন তিনি অদম্য কান্ডারির মতো। যে মাটিতে জন্ম তার, সেই মাটি তার অহংকার। শতবর্ষেও খোকা তাই বাংলার সাথে, ভাষার সাথে, বাংলার আপামর জনতার সাথে, বাংলার মাটির সাথে মিলেমিশে একাকার। আমার মৃত্যু আসে থাকে যদি আমি হাসতে হাতে যাব, আমার বাঙালি জাতিকে অপমান করে যাব না, তোমাদের কাছে ক্ষমা চাইব না। এবং যাবার সময় বলে যাব, জয় বাংলা, স্বাধীন বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাটি আমার ঠেকাই মাথা। সম্মানিত সুধী, এবার সাদর সম্ভাষণ জানাবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী Dr. Deepu Moni MP. Ladies and gentlemen, may I now request Dr. Deepu Moni MP, Honorable Minister for the Ministry of Education, to deliver welcome speech. মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, সম্মানিত অতিথি নেপালের মহামান্য রাষ্ট্রপতি সম্মাননীয়া বিদ্যাদেবী ভান্ডারী, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কনিষ্ঠা কন্যা শেখ রেহানা, জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও উপস্থিত সুধী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষে 17 মার্চ থেকে 26 মার্চ 2021 পর্যন্ত আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের 10 দিনব্যাপী অনুষ্ঠানমালার আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। নেপাল বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু, নিকটতম প্রতিবেশী রাষ্ট্র। ভাষা, সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং ঐতিহ্যে বাঙালির অন্তরের কাছাকাছি দেশ নেপাল আর নেপালের মানুষ। আজকের এই অনুষ্ঠানে নেপালের মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত ও উৎসাহিত করেছে। আন্তরিক ধন্যবাদ জানাই নেপালের মহামান্য রাষ্ট্রপতিকে।
We are delighted to have with us the Honorable President of the Federal Democratic Republic of Nepal, Right Honorable Vidyadevi Bhandari, as our guest of honor today. On behalf of the government and the people of Bangladesh, we would like to extend the warmest of welcomes and thanks to our honored guest for making her way from the land of the magnificent Himalayas to our deltaic plains to grace us with her presence in these celebrations. আজকের অনুষ্ঠানে প্রথমে আলোচনা পর্ব, পরে সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের আলোচনা অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের খ্যাতনামা কথা সাহিত্যিক সেলিনা হোসেন। তিতুমির, হাজী শরীয়ত, নুরুল দিন, সূর্য সেন, প্রীতিলতা, রফিক, সালাম, বরকত, মতিউর আর ৩০ লাখ শহীদ মিশে আছেন যে মাটিতে, সে বাংলার মাটিকে, নদীকে, প্রকৃতিকে আর মানুষকে বড় ভালোবেসেছিলেন মুজিব। তাই হয়েছিলেন খোকা থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলাকে ধারণ করেছিলেন বঙ্গবন্ধু। হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীন করেছিলেন জাতিকে, এনে দিতে চেয়েছিলেন মুক্তি। ঘাতকেরা তাঁকে কেড়ে নিলেও তাঁর চেতনায় আজও তাঁর বাংলায় আমাদের পথ চলা, তাঁর কন্যার নেতৃত্বে তাঁরই দেখানো সোনার বাংলা বিনির্মাণে তিনি আজও নিরন্তর প্রেরণার উৎস। তাই মুজিব চিরন্তন। টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত মুজিব, বাঙালির মহান জনক, তোমার সৌরভ দাও, দাও শুধু প্রিয় কণ্ঠ, শৌর্য আর অমিত সাহস। বাঙালির জাতিসত্তায় মিশে থাকা বঙ্গবন্ধু মুজিব বাঙালির ধ্রুবতারা। বাংলার মাটি আর মানুষকে ভালোবেসে জীবন উৎসর্গ করেছেন হাসি মুখে। পাকিস্তানের কারাগারে প্রস্তুত ফাঁসির মঞ্চের পাশে দাঁড়িয়ে বলেছেন, তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নাই, মৃত্যুর পরে আমার লাশটা আমার বাঙালির কাছে দিয়ে দিও, এই একটা অনুরোধ তোমাদের কাছে আমার। বলেছিলেন, যাবার সময় বলে যাব, জয় বাংলা, স্বাধীন বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাটি আমার স্থান। যুদ্ধবিধ্বস্ত স্বাধীন দেশ গড়ার প্রত্যয়ে বলেছিলেন, বাংলার সম্পদ বাংলার মানুষ, বাংলার সোনার মাটি। মধুমতি পাড়ের পলি মাটিতে বেড়ে ওঠা বঙ্গবন্ধুর বাংলার মাটির প্রতি এ টানকে প্রতিপাদ্য করেই আমাদের আজকের আয়োজন, বাংলার মাটি আমার মাটি। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজায়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস। আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি। চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় শিক্ষামন্ত্রী। থ্যাংক ইউ অনারেবল এডুকেশন মিনিস্টার। সম্মানিত সুধী, এবার আমি আজকের অনুষ্ঠানের প্রতিপাদ্য, বাংলার মাটি আমার মাটি। ধন্যবাদ। সম্মানিত সুধী, এবার আমি আজকের অনুষ্ঠানের প্রতিপাদ্য, বাংলার মাটি আমার মাটি, এই বিষয়ে আলোচনার জন্য বিশিষ্ট কথা সাহিত্যিক সেলিনা হোসেনকে বিনীত অনুরোধ জানাচ্ছি। May I now humbly request eminent literature Ms. Selina Hossain to discuss today's theme. আজকের মহতী অনুষ্ঠানের
সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, অনুষ্ঠানের সম্মানিত অতিথি নেপালের মহামান্য রাষ্ট্রপতি মাননীয় বিদ্যাদেবী ভান্ডারী, অনুষ্ঠানের স্বাগত ভাষণ প্রদানকারী মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি, অনুষ্ঠানে মিলনায়তনে উপস্থিত মাননীয় স্পিকার এবং প্রিয়ভাজন শেখ রেহানা, উপস্থিত সুধীবৃন্দ, আমি সবাইকে আমার সশ্রদ্ধ সালাম জানাই। একই সঙ্গে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তার ১০০তম জন্মবার্ষিকী বাঙালির জীবনের প্রদীপ্ত আলোর শিখা। আগামীর বাংলাদেশ এই শিখার দিক দর্শনে এগিয়ে যাবে। বঙ্গবন্ধু বাঙালির সামনে একজন অমর মানুষ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলার মাটি আমার মাটি চিন্তা তার জীবনের মৌলিক সত্যের দর্শন। এই শব্দটিকে তিনি নিরন্তর সাধনায় সমৃদ্ধ করেছেন। বাংলা শব্দের অর্থে দেখেছেন প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ গণমানুষের আবাসস্থল। বাংলা শব্দে দেখেছেন স্বাধীনতার সোনালী সূর্য, দেখেছেন স্বাধীনতার উত্তাল পতাকা, যে পতাকা প্রত্যেক মানুষের জীবনের মাতৃভূমির মর্যাদা। স্বাধীনতা ছাড়া গণমানুষের জীবন খণ্ডিত, দণ্ডিত এবং অন্যের শাসনের অধীনে নিপীড়িত জীবনের অন্ধকারে ঢাকা থাকে। শৈশব কৈশোর থেকে তরুণ বয়সে এই অর্থ বুঝে তিনি বাংলার মাটিকে নিজের প্রাণের চেয়ে প্রিয় মনে করেছেন। বাংলার মাটি আমার মাটি এটা বঙ্গবন্ধুর জন্য কোনো স্লোগান ছিল না, রাজনীতির দীক্ষায় মানুষকে উজ্জীবিত করার ভাষণের কোনো বাক্য ছিল না। তিনি গভীর বিশ্বাসে নিজের জাতিসত্তাকে ধারণ করেছিলেন ইতিহাসের প্রেক্ষাপটে। পরিষ্কার ভাষায় বলতেন, কোট, আজ আমি বলতে পারি আমি বাঙালি, আজ আমি বলতে পারি বাঙালি একটি জাতি, আজ আমি বলতে পারি বাংলার মাটি আমার মাটি, এর বেশি তো আমি চাই নাই, আনকোট। তার এই অসাধারণ উক্তি তার রাজনৈতিক জীবনের সূচনা থেকে গভীর বোধে উচ্চারিত হয়েছে অজস্রবার। আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত করে বঙ্গবন্ধুকে কুর্মিটোলা নিয়ে যাওয়ার প্রসঙ্গ তিনি কারাগারের রোজনামচা গ্রন্থে লিখেছেন, কোট, এয়ারপোর্ট ত্যাগ করে যখন ক্যান্টনমেন্টে ঢুকলাম তখন আর বুঝতে বাকি রইল না, মনে মনে বাংলার মাটিকে সালাম দিয়ে বললাম, তোমাকে আমি ভালোবাসি, মৃত্যুর পরে তোমার মাটিতে যেন আমার একটু স্থান হয় মা, আনকোট। এভাবে তিনি বাংলার মাটিকে দেখেছেন দেশপ্রেমের আলোকে, দেখেছেন গণমানুষের মানবিক মর্যাদার উজ্জ্বলতায়। বাংলার মাটি তাকে রাজনীতির ধ্রুবতারায় পৌঁছে দিয়েছে। তিনি কলকাতার ইসলামিয়া কলেজে পড়ার সময় থেকে সরাসরি রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। দেশভাগের পরে ঢাকায় আসেন। দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল পাকিস্তানের। ধর্মভিত্তিক রাজনীতি তিনি মানতে পারেননি, এমনকি তখনকার পূর্ববঙ্গ ছিল তার বাংলার মাটি, তিনি পূর্ব পাকিস্তান নাম মানতে পারেননি। 1947 সালে ভারত ভাগের পর নতুন রাষ্ট্র পাকিস্তানের অংশ হয়। ইতিহাসের বঙ্গের পূর্বাঞ্চল পূর্ব পাকিস্তান। বঙ্গবন্ধুর জাতিসত্তার দর্শনের জায়গা থেকে পাকিস্তান গণপরিষদে পূর্ব পাকিস্তানকে পূর্ব বাংলা বলার পক্ষে সোচ্চার ছিলেন। 1955 সালের 25শে আগস্ট তিনি পরিষদে বলেন, কোট, স্পিকার মহোদয়, সরকার পূর্ব বাংলার নাম বদল রেখেছে পূর্ব পাকিস্তান। বাংলা নাম ব্যবহার করার জন্য আমরা দাবি জানাই। বাংলা নামের ইতিহাস আছে, তার ঐতিহ্য আছে। এই নাম পরিবর্তন করতে হলে বাংলার মানুষকে জিজ্ঞেস করতে হবে নাম বদল করার জন্য তারা রাজি আছে কিনা, তা তাদের কাছ থেকে জেনে নিতে হবে, আনকোট।
নিজ আইডেন্টিটির পরিচয় হিসাবে বাংলা শুধু শব্দমাত্র ছিল না, ছিল জীবন দর্শন সহ জাতিসত্তার পরিচয়। মানুষ হিসাবে পরিচয়ের পরে প্রতিটি মানুষকে জাতিসত্তা নিয়ে বেঁচে থাকার সত্য ধারণ করতে হয়, তিনি এই বিশ্বাস প্রত্যেক বাঙালির রন্ধ্রে ঢুকিয়েছেন। 1956 সালের 17 জানুয়ারি গণপরিষদে আবার বাংলার পক্ষে বক্তব্য রাখেন। কোর্ট, একটি বিশেষাধিকার প্রশ্নে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। পাকিস্তান গণপরিষদের কার্যপ্রণালী বিধি 29-এর অধীনে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে সংসদের সরকারি ভাষা হচ্ছে 3টি, ইংরেজি, বাংলা ও উর্দু। কিন্তু মহোদয়, আপনি জানেন যে দিনের আলোচ্য কর্মসূচি কেবল ইংরেজি ও উর্দুতে বিতরণ করা হয়, বাংলায় করা হয় না। আমি জানি না বিষয়টি আপনি অবগত আছেন কি নাই, কিংবা এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে কিনা। কার্যবিবরণী নিশ্চয়ই বাংলায় লিপিবদ্ধ করা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো, যেহেতু 3টি ভাষাই সরকারি ভাষা হিসাবে স্বীকৃত, সেহেতু 3টি ভাষাকেই সমান মর্যাদা দিতে হবে। যদি দিনের আলোচ্য কর্মসূচি ইংরেজি ও উর্দুতে প্রকাশ করা হয়, তাহলে তা অবশ্যই বাংলাতেও করতে হবে, কেননা দিনের আলোচ্য কর্মসূচি কার্যবিবরণেরই অংশবিশেষ। যেহেতু দিনের আলোচ্য কর্মসূচি ইংরেজি ও উর্দুতে প্রকাশ করা হয়েছে, সেহেতু তা বাংলাতেও করা উচিত ছিল। আনকোট। এভাবে নিজের জাতিসত্তার অধিকারের প্রশ্নে তিনি অনড় ছিলেন, কোথাও সামান্যতম আপোষ করেননি। তার সামনে ভাষার মর্যাদা এবং জাতিসত্তার অধিকার ছিল বাংলা মাটির সবুজ নিসর্গ, নদী বিধৌত বাংলার মাটি স্বপ্নের ফসল। 1972 সালের 10 জানুয়ারি তিনি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরে আসেন। লক্ষ লক্ষ মানুষ তাকে সংবর্ধনা জানায়। তিনি সেই সভায় বলেছিলেন, কোট, আমার সেলের পাশে আমার জন্য কবর খোঁড়া হয়েছিল। আমি প্রস্তুত হয়েছিলাম, বলেছিলাম, আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, একবার মরে, 2 বার মরে না। আমি বলেছিলাম, আমার মৃত্যু আইসে থাকে যদি, আমি হাসতে হাসতে যাব। আমার বাঙালি জাতিকে অপমান করা যাবে না, তোমাদের কাছে ক্ষমা চাইব না, এবং যাবার সময় বলে যাব, জয় বাংলা, স্বাধীন বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাটি আমার স্থান। আনকোট। 1972 সালের 10 জানুয়ারি ভাষণে তিনি আরেক জায়গায় বলেছিলেন, কোট, মুক্তিবাহিনীর যুবকরা, তোমরা আমার সালাম গ্রহণ করো। ছাত্র সমাজ, তোমরা আমার সালাম গ্রহণ করো। শ্রমিক সমাজ, তোমরা আমার সালাম গ্রহণ করো। কৃষক সমাজ, তোমরা আমার সালাম গ্রহণ করো। বাংলার হতভাগ্য হিন্দু মুসলমান, আমার সালাম গ্রহণ করো। আর আমার কর্মচারী পুলিশ, বিডিআর, ইপিআর, যাদের উপর মেশিন গান চালিয়ে দেওয়া হয়েছে, যারা মা বোন ত্যাগ করে পালিয়ে গিয়েছে, তাদের স্ত্রীকে গ্রেপ্তার করে কুর্মিটোলা নিয়ে যাওয়া হয়েছে, তোমাদের সকলকে আমি সালাম জানাই, তোমাদের সকলকে আমি শ্রদ্ধা জানাই। নতুন করে গড়ে উঠবে এই বাংলা। বাংলার মানুষ হাসবে, বাংলার মানুষ খেলবে, বাংলার মানুষ মুক্ত হাওয়ায় বাস করবে, বাংলার মানুষ পেট ভরে ভাত খাবে। এই আমার জীবনের সাধনা, এই আমার জীবনের কাম্য। আমি যেন এই দেশে এই চিন্তা করেই মরতে পারি। আনকোট। তিনি এভাবে নিজের মাটির মানুষদের শ্রদ্ধা নিবেদন করেছেন। বন্দি অবস্থা থেকে ফিরে এসে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে দাঁড়িয়ে 1972 সালের 10 জানুয়ারি দেয়া ভাষণে বলেছিলেন আবার, কোট, এই রাষ্ট্রে হিন্দু মুসলমান ভেদাভেদ থাকবে না, এই রাষ্ট্র মানুষেরই হবে। তাদের মূল মন্ত্র হবে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তিনি বলেছিলেন, বাংলার মাটিতে সাম্প্রদায়িকতার কোনো স্থান নাই। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাংলাদেশে যারা বসবাস করেন, তারা সকলেই এদেশের নাগরিক। সকল ক্ষেত্রে তারা সম অধিকার ভোগ করবেন। আনকোট।
এভাবে বাঙালির মর্যাদার স্থান প্রতিষ্ঠিত করেছেন তিনি। বাঙালির আত্মপরিচয়ের সীমানা নির্ধারণ করে দিয়ে ইতিহাসের গৌর বঙ্গকে বাংলাদেশ করে বিশ্বের সামনে বাঙালির পরিচয়কে সার্বভৌমের চেতনায় প্রতিষ্ঠিত করলেন শেখ মুজিবুর রহমান। 1972 সালের 15ই ফেব্রুয়ারি কলকাতায় প্রদত্ত ভাষণে বলেছিলেন, কোট, আমার লোক দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছে, কিন্তু আমার লোকের একতা আছে এবং আমি বিশ্বাস করি যে একতাবদ্ধভাবে যদি আমি সংগ্রাম করি তা আমার দেশকে গঠন করার জন্য। বিশ্বাস করি সুজলা সুফলা বাংলাদেশ আবার জেগে উঠবে, কেউ দাবায় রাখতে পারবে না। বাংলার মাটি বড় সুন্দর মাটি, বাংলার মাটি পলি মাটি, বর্ষাকালে বাংলার মাটি বড় নরম হয় না। আমি একবার এই বক্তৃতা করেছিলাম পল্টন ময়দানে। পশ্চিম পাকিস্তানকে হুঁশিয়ার করে দিয়ে বলেছিলাম যে ভুলে যেও না এই বাংলা তিতুমিরের বাংলা, ভুলে যেও না এই বাংলা সূর্য সেনের বাংলা, ভুলে যেও না এই বাংলা নেতাজি সুভাষচন্দ্রের বাংলা, ভুলে যেও না এই বাংলা ফজলুল হকের বাংলা, ভুলে যেও না এই বাংলা সোহরাওয়ার্দীর বাংলা। এই বাংলা যেমন পলিমাটির বাংলা, চৈত্র মাসের প্রখর রৌদ্রের সময় এই বাংলার মাটি এমন শক্ত হয়ে যায় যার আঘাতে অনেকের মাথা ছিন্ন ভিন্ন হয়ে যায়। আনকোট। বাংলার মাটির সঙ্গে আত্মশক্তির জায়গাটি অনুভবের মাত্রায় তিনি এভাবে দেখতেন। 72 সালের 16ই ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে প্রথম বিজয় দিবস পালন উপলক্ষে দেয়া ভাষণে বলেছিলেন, কোট, প্রধানমন্ত্রীর জন্য শেখ মুজিবুর রহমান রাজনীতি করে নাই, বাংলার মানুষকে ভালোবাসি বলেই রাজনীতি করেছিলাম। হাসতে হাসতে ফাঁসি কাষ্ঠে যেতে চেয়েছিলাম। বাংলার মানুষকে ভালোবাসি, আর বাংলার মানুষ যদি একদিন দেখি আমাকে ভালোবাসে না, এই প্রধানমন্ত্রিত্ব লাথি দিয়ে আবার আমি বাংলার মাটিতে চলে যাব। আনকোট। এভাবে গণমানুষের মর্যাদাকে সমুন্নত করার কথা বলেছেন। জাতির সাংস্কৃতিক বোধে মনুষ্যত্বের বোধকে প্রতিষ্ঠিত করার চিন্তাও উচ্চারণ করেছেন তিনি। বিশ্বজোড়া মানুষের শান্তিতে থাকার স্বপ্নও ছিল তার মধ্যে। 1974 সালের 25শে সেপ্টেম্বর তিনি জাতিসংঘে বাংলা ভাষায় বক্তৃতা করেছিলেন। নিজের মাতৃভাষায় বক্তৃতা দিয়ে তিনি বাঙালি জাতিসত্তার দিগন্ত প্রসারিত করেছিলেন। অন্যদিকে বিশ্বের মানুষের জন্য শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার কথা বলেছিলেন। উদ্ধৃতি, কোট, জনাব সভাপতি, আজ এই মহিমান্বিত সমাবেশে দাঁড়াইয়া আপনাদের সাথে আমি এই জন্য পরিপূর্ণ সন্তুষ্টির ভাগীদার যে বাংলাদেশের 7.5 কোটি মানুষ আজ এই পরিষদের প্রতিনিধিত্ব করিতেছেন। আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে পূর্ণতা চিহ্নিত করিয়া বাঙালি জাতির জন্য ইহা একটি ঐতিহাসিক মুহূর্ত। স্বাধীনভাবে বাঁচার অধিকার অর্জনের জন্য এবং একটি স্বাধীন দেশে মুক্ত নাগরিকের মর্যাদা দিয়ে বাঁচার জন্য বাঙালি জনগণ শতাব্দীর পর শতাব্দীব্যাপী সংগ্রাম করিয়াছেন। তাহারা বিশ্বের সকল জাতির সাথে শান্তি ও সৌহার্দ্য নিয়া বাস করিবার জন্য আকাঙ্ক্ষী ছিলেন। যে মহান আদর্শ জাতিসংঘ সনদে রক্ষিত আছে, আমাদের লক্ষ লক্ষ মানুষ সেই আদর্শের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করিয়াছেন। আমি জানি শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার উদ্দেশ্যে সকল মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের উপযোগী একটি বিশ্ব গড়িয়া তোলার জন্য বাঙালি জাতি পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। এই বঙ্গবন্ধুর এই ভাষণ 2019 সালে নিউ ইয়র্কের গভর্নর বাংলাদেশ ইমিগ্রেন্ট ডে হিসাবে ঘোষণা করেছেন। এখন থেকে এই দিবসটি প্রতি বছর উদযাপিত হবে আমেরিকায়। এভাবে তিনি বাংলার মাটিকে ধারণ করেছিলেন আপন অস্তিত্বে। তার অস্তিত্ব বাংলার মাটিকে পৌঁছে দিয়েছে বিশ্বের সামনে। এটা বাঙালির গৌরবময় অর্জন। ধন্যবাদ সবাইকে।
অশেষ ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় সেলিনা হোসেনকে। থ্যাংক ইউ মিস সেলিনা হোসেন। সুধীমণ্ডলী, এবার আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি বন্ধুরাষ্ট্র নেপালের মহামান্য রাষ্ট্রপতি সম্মাননীয়া বিদ্যাদেবী ভান্ডারীকে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। Ladies and gentlemen, it is my privilege to invite today's guest of honor, the Right Honorable Bidya Devi Bhandari, President of the Federal Democratic Republic of Nepal, to deliver her speech. President of the Federal Democratic Republic of Nepal, ladies and gentlemen. इस समारोह का प्रमुख अतिथि महामहिम राष्ट्रपति मोहम्मद अब्दुल हमीद, बंगबंधु जन्म शतवार्षिकी समारोह समिति का अध्यक्ष महामहिम प्रधानमंत्री शेख हसीना, विशिष्ट अतिथिगण, भद्र महिला तथा सज्जन वृन्द, नमस्कार। सर्वप्रथम मलाई यो भव्य समारोहमा आफ्नो विचार राख्नको लागि आमन्त्रण गर्नुभएकोमा बंगबन्धु जन्म शतवार्षिकी समारोह समितिका अध्यक्षलाई म हार्दिक धन्यवाद व्यक्त गर्न चाहन्छु। बङ्गलादेश भ्रमणको लागि मलाई आमन्त्रण गर्नुभएकोमा बङ्गलादेशका महामहिम राष्ट्रपति मोहम्मद अब्दुल हमीदलाई म हार्दिक धन्यवाद ज्ञापन गर्न चाहन्छु। यसले नेपाल र बङ्गलादेश बीच रहेको निकट र मैत्रीपूर्ण सम्बन्धलाई प्रतिबिम्बित गर्दछ। बङ्गबन्धुको जन्म शतवार्षिकीको अवसरमा आयोजित यस समारोहमा सहभागी हुन पाउँदा म हर्षित छु। बङ्गलादेशका राष्ट्रपिता बङ्गबन्धुको जन्म शतवार्षिकीको अवसरमा नेपाल बङ्गलादेश सम्बन्ध र बङ्गबन्धुको जन्म शतवार्षिकी शीर्षकमा विचारहरू प्रस्तुत गर्न पाउँदा मलाई धेरै खुसी लागेको छ। नेपालको राष्ट्रपतिको हैसियतले यो सुन्दर देशमा मेरो यो पहिलो भ्रमण हो। व्यक्तिगत भ्रमणका सिलसिलामा पहिले पनि म यहाँ आइसकेको छु। यस बीचमा बङ्गलादेशको आर्थिक गतिविधि, विकासका कार्यहरू र जनताको जीवन स्तर सुधार जस्ता विषयमा धेरै नै प्रगति भएको मैले पाएको छु। विगतका वर्षमा बङ्गलादेशले तीव्र आर्थिक विकास वृद्धि दर हासिल गरी आफ्नो देशको ठुलो जनसङ्ख्यालाई गरिबीबाट मुक्त गरेको छ र यो क्रम निरन्तर जारी छ। हाम्रो मित्र राष्ट्र र यहाँका जनताको जीवनमा यी सकारात्मक परिवर्तनहरू भएको देख्न पाउँदा मलाई खुसी लागेको छ। भद्र महिला तथा सज्जन वृन्द, लामो समयदेखि नै नेपाल र बङ्गलादेश बीच निकट मैत्रीपूर्ण
र सहयोगात्मक सम्बन्ध रहिआएको छ। भौगोलिक रूपमा हाम्रा दुई देशहरू एक अर्काबाट केही दूरी मात्र टाढा रहेका छन्। भौगोलिक निकटता, केही समान संस्कृति, परम्परा, आपसी सहयोग र सद्भावले हाम्रो सम्बन्धलाई थप मजबुत बनाएको छ। 8 अप्रिल 1972 मा कूटनीतिक सम्बन्ध स्थापना भएदेखि नै नेपाल बङ्गलादेश सम्बन्ध निरन्तर रूपमा अगाडि बढ्दै आएको छ। उच्च स्तरीय भ्रमणको आदान प्रदानले हाम्रो द्विपक्षीय सम्बन्धलाई अझ उचाइमा पुर्याउन योगदान गरेको छ। महामहिम राष्ट्रपति हमिदले नोभेम्बर 2019 मा नेपाल र अहिले म यहाँ छु। सरकार र जनस्तरमा निकटतापूर्ण भ्रमण आदान प्रदान झन घनीभूत भइरहेको छ। भद्र महिला तथा सज्जनवृन्द, नेपाल र बङ्गलादेश प्राकृतिक स्रोत, मानव संसाधन, इतिहास, सभ्यता, संस्कृति आदिका धनी छन्। हाम्रो विकासको धरातल रूपान्तरण गर्न तथा हाम्रा जनताका लागि समृद्धि र सुख प्राप्त गर्न यी अमूल्य साधनहरूको समुचित प्रयोग महत्त्वपूर्ण साबित हुनेछ। व्यापार, परिवहन, ऊर्जा, सम्पर्क सञ्जाल, पर्यटन, शिक्षा, संस्कृति एवं जनस्तरको सम्बन्ध अभिवृद्धि गर्न हाम्रो द्विपक्षीय सहकार्य रहिआएको छ। बहुपक्षीय मञ्चहरूमा आपसी समर्थन र सहयोगका माध्यमबाट हाम्रा दुई मुलुकका समान हितहरू प्रवर्धन गर्नका लागि पनि हामी उत्तिकै सक्रियतापूर्वक लागिरहेका छौँ। यी क्षेत्रहरूमा हाम्रो साझेदारीलाई अझ अगाडि बढाउनु आवश्यक छ। हाल मध्यम स्तरमा रहेको हाम्रो व्यापारलाई थप विस्तार गर्ने व्यापक सम्भावना रहेको छ। बङ्गलादेशसँग नेपालको व्यापार घाटा बढ्दो छ। दुवै देशलाई लाभदायी हुने गरी हामीले व्यापार घाटा न्यूनीकरण गर्दै लैजानु पर्दछ। व्यापार अडचनहरूको निवारण, पूर्वाधारको विकास एवं सहज बजार पहुँचले व्यापार सम्बन्धलाई उल्लेख्य रूपमा बढाउन सक्छन्। हाम्रा दुई देशबीच रहेको अर्को महत्त्वपूर्ण सहयोग विस्तारको क्षेत्र हो ऊर्जा। दुवै देशले यस अघि नै ऊर्जा सहयोग सम्बन्धी समझदारी पत्रमा हस्ताक्षर गरिसकेका छन्। विकासको आवश्यकता परिपूर्ति गर्न नेपालको जलविद्युत र बङ्गलादेशको ग्यास, प्राकृतिक ग्यास महत्त्वपूर्ण साधन बन्न सक्छन्। ऊर्जा व्यापारका लागि हामीले नेपाल, बङ्गलादेश र भारतबीचको त्रिपक्षीय सहयोगलाई पनि सुदृढ बनाउनु आवश्यक रहेको छ। विशिष्ट अतिथिगण, हाम्रा दुई देशबीच सहज एवं व्यापक अन्तर्क्रिया र सहकार्यका लागि सम्पर्क सञ्जाल अत्यावश्यक छ। सम्पर्क सञ्जाल विस्तार गर्न काठमाडौँ, ढाका खण्डमा उडानहरू थप्न र बङ्गलादेशको सैदपुर एवं नेपालको विराटनगर जस्ता ठुला सहरहरूबीच हवाई सम्पर्क स्थापना गर्न सकिन्छ। त्यसैगरी
भारत र बङ्गलादेशसँग नेपालका नदीहरूको आबद्धताबाट जलमार्ग विकास गर्न सहयोग पुग्छ। यसबाट सम्पर्क सञ्जालमा सुधार गर्न र यातायात एवं व्यापारको खर्च घटाउन सकिन्छ। सडक मार्गको स्तरोन्नति र रेल मार्गको विकास एवं तिनको आबद्धताले पनि यस प्रक्रियामा अर्थपूर्ण योगदान दिन सक्दछ। यस सन्दर्भमा बङ्गलादेशको रोहनपुरमा सामान भण्डारण गरी रेल पारवहनद्वारा द्विपक्षीय व्यापार प्रवर्धन गर्ने समझदारी प्रक्रिया अगाडि बढेको उल्लेख गर्न पाउँदा मलाई खुसी लागेको छ। दुवै देशको प्राकृतिक सौन्दर्य, ऐतिहासिक तथा पुरातात्विक क्षेत्रहरू एवं सांस्कृतिक सम्पदाहरूको सम्पन्नताको कारण नेपाल र बङ्गलादेशले पर्यटन क्षेत्रमा आपसी सहयोग विस्तार गरी अधिक लाभ लिन सक्दछ। बङ्गलादेशी पर्यटकहरूले नेपालका हिउँले ढाकिएका पर्वतहरू, हराभरा उपत्यकाहरू, अपार जैविक विविधता र महत्त्वपूर्ण ऐतिहासिक, पुरातात्विक तथा सांस्कृतिक क्षेत्रको भ्रमणबाट आनन्द लिन सक्दछन्। यसैगरी नेपाली पर्यटकहरूले बङ्गलादेशका सुन्दर समुद्री तटहरू, सदाबहार समुद्री वनस्पतिका सुन्दर वनहरू र सांस्कृतिक एवं ऐतिहासिक क्षेत्रहरूको भ्रमण गर्न सक्दछन्। हाल बङ्गलादेशमा विशेष गरी चिकित्सा र इन्जिनियरिङ क्षेत्रमा उल्लेख्य सङ्ख्यामा नेपाली विद्यार्थीहरू उच्च शिक्षा हासिल गरिरहेका छन्। त्यसैगरी बङ्गलादेशी विद्यार्थीहरू नेपालमा बुद्ध धर्म, औषधि विज्ञान लगायत विषयहरू अध्ययन गरिरहेका छन्। शिक्षाको गुणस्तरमा वृद्धि एवं विद्यार्थीहरूलाई आवश्यक सहयोग उपलब्ध गराई द्विपक्षीय सहयोग विस्तार गर्न मद्दत पुग्नेछ। नेपाल र बङ्गलादेश दुवै देशहरू जलवायु परिवर्तनको प्रतिकूल असरबाट प्रभावित भएका छन्। यसको कारक नहुँदै पनि नेपालका उच्च र बङ्गलादेशका होचा भूभागहरू जलवायुको सङ्कटको ठुलो मार खेपिरहेका छन्। नेपालका हिमालको हिउँ पग्लदैछ र बङ्गालको खाडीमा समुद्री सतह बढिरहेको छ। यसबाट बाढी, अनावृष्टि, अनियमित मौसम जस्ता वातावरणीय विपद देखा परेका छन्। यो समस्या समाधान गर्न हामीले द्विपक्षीय सहकार्य सुदृढ पार्नुका साथै अन्तर्राष्ट्रिय सहयोग समेत परिचालन गर्नु आवश्यक छ। भद्र महिला तथा सज्जनवृन्द, बङ्गबन्धुको सोनार बङ्गलाको परिकल्पना अनुरूप बङ्गलादेशमा द्रुत गतिमा विकास भइरहेको थाहा पाउँदा मलाई धेरै खुसी लागेको छ। बङ्गलादेशलाई सुन्दर र समृद्ध बनाउने राष्ट्रपिता बङ्गबन्धुको सपना साकार तुल्याउन महामहिम राष्ट्रपति अब्दुल हमिदको परिपक्व मार्गदर्शनको म प्रशंसा गर्न चाहन्छु। बङ्गबन्धुकी सुयोग्य सुपुत्री तथा यस क्षेत्रकै सशक्त महिला नेत्री महामहिम प्रधानमन्त्री शेख हसिनाको सक्रिय र सबल नेतृत्वमा सोनार बाङ्लाको राष्ट्रिय आकाङ्क्षा सफल हुने विश्वास र शुभकामना म प्रकट गर्न चाहन्छु। निकट मित्रका हैसियतमा नेपालले बङ्गलादेशको निरन्तर आर्थिक प्रगति र विकास देख्न चाहन्छ। बङ्गबन्धुको जन्म शतवार्षिकी मनाउँदै गर्दा बङ्गलादेशको राष्ट्र निर्माण प्रक्रियामा उहाँको योगदानका लागि बङ्गलादेशी जनताको निरन्तर उन्नति नै उपयुक्त सम्मान हो भन्ने मलाई लाग्दछ।
उहाँले आफ्नो युवा अवस्थादेखि नै बङ्गलादेशको राष्ट्रिय स्वतन्त्रता आन्दोलनको अगुवाई गर्नुभयो। उहाँ एक आकर्षक नेता, कुशल सङ्गठक, दृढ र साहसी व्यक्तित्व एवं स्वतन्त्रताका लागि सशक्त योद्धा हुनुहुन्थ्यो। मेरो देशमा पनि नेपाल सरकारले आफ्ना सम्पूर्ण प्रयासहरू समृद्ध नेपाल, सुखी नेपालीको साझा राष्ट्रिय आकाङ्क्षा हासिल गर्न केन्द्रित गरेको छ। हाम्रो अनवरत प्रयासबाट नेपालले छिटै मध्यम आय भएको मुलुकका रूपमा स्तर उन्नति गर्नेछ। हाम्रा प्रयासहरू नेपाललाई विकसित र समृद्ध बनाउने दिशामा केन्द्रित बनेका छन्। यसरी नेपाल र बङ्गलादेशको विकास प्रयासबाट समग्र दक्षिण एसियाकै सामाजिक आर्थिक उन्नतिमा योगदान पुग्ने मैले विश्वास लिएको छु। बङ्गबन्धुको अनवरत सङ्घर्षले नै बङ्गलादेशको जन्म भएको हो। उहाँले यसका लागि अविचलित नेतृत्व एवं अविश्रान्त कार्य गर्नुभएको थियो। उहाँको योगदानको कदर गर्दै अल पार्टिज स्टुडेन्ट्स एक्सन कमिटीले सन् 1969 मा उहाँलाई बङ्गबन्धुको सम्मानपूर्ण उपाधि दियो। समग्र बङ्गलादेशले यसलाई तत्कालै ग्रहण गर्यो। बङ्गाली भाषासँग बङ्गबन्धुको गहिरो माया र आदर थियो। उहाँ सबै बङ्गलादेशी जनताको साथ र सहयोगबाट बङ्गाली भाषाको संरक्षण र सम्वर्धनका निम्ति उदाहरणीय भूमिका खेल्ने अग्रज व्यक्तित्व हुनुहुन्थ्यो। कमजोर, दबिएका, गरिब र समस्यामा परेका नागरिकहरूप्रति उहाँको अगाध करुणाका बारेमा पनि हामीले धेरै सुनेका छौँ। एक उत्कृष्ट वक्ता, सङ्गठक र योद्धाका रूपमा बङ्गबन्धुले बङ्गलादेशका जनताको मन जित्नुभयो, जनताको हृदयमा स्थान बनाउन सफल हुनुभयो र नयाँ देश बनाउने महान लक्ष्य प्राप्त गर्नुभयो। उहाँ यस क्षेत्रकै सम्मानित नेता हुनुहुन्छ। बङ्गलादेशलाई स्वतन्त्र राष्ट्रको रूपमा मान्यता दिने नेपाल पनि 7औं राष्ट्र थियो भन्न पाउँदा मलाई खुसी लागेको छ। स्वतन्त्रता पश्चात बङ्गबन्धुले राष्ट्रका लागि गर्नुभएको छोटो नेतृत्वको समयमा उहाँले बङ्गलादेशको पहुँच अन्तर्राष्ट्रिय समुदायमाझ विस्तार गर्नुभयो। बङ्गलादेशको स्वतन्त्रताका लागि बङ्गबन्धुको भूमिका, योगदान र बलिदानको सम्मानमा अहिले उहाँको जन्म शतवार्षिकी यसरी देशव्यापी रूपमा बङ्गलादेशमा मनाउँदै गरेको देख्दा हामीलाई खुसी लागेको छ। बङ्गलादेशको स्वतन्त्रताको स्वर्ण जयन्तीको उपलक्ष्यमा समेत हार्दिक बधाई तथा शुभकामना व्यक्त गर्दछु। यिनै शब्दहरूका साथ राष्ट्रपिता बङ्गबन्धुको जन्म शतवार्षिकीको उपलक्ष्यमा बङ्गलादेश सरकार र जनतालाई म बधाई ज्ञापन गर्न चाहन्छु। मित्र राष्ट्र बङ्गलादेशको निरन्तर प्रगति, समृद्धि र सुखका लागि शुभकामना व्यक्त गर्दै म मेरो भनाई यही अन्त्य गर्न चाहन्छु। नेपाल बङ्गलादेश सम्बन्ध अमर रहोस्। धन्यवाद। আন্তরিক ধন্যবাদ। থ্যাংক ইউ। আন্তরিক ধন্যবাদ নেপালের মহামান্য রাষ্ট্রপতি সম্মাননীয় বিদ্যাদেবী ভান্ডারীকে তার সুন্দর বক্তব্যের মাধ্যমে বঙ্গবন্ধু বাংলাদেশ এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের বাংলাদেশ সম্পর্কে সুন্দরভাবে উপস্থাপনার জন্য।
Heartiest thanks to the Honorable President of Nepal for her valuable speech, through which she spoke about Bangabandhu, our liberation struggle, and the prudent leadership of Honorable Prime Minister Sheikh Hasina. Thank you once again. সম্মানিত অতিথিবৃন্দ, এবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদকে তার প্রধান অতিথির বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। Distinguished guest, now I humbly request Honorable President of the People's Republic of Bangladesh, His Excellency Mohammad Abdul Hamid, to deliver his speech. Thank you. আসসালামু আলাইকুম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সম্মানিত অতিথি নেপালের মহামান্য রাষ্ট্রপতি শ্রীমতী বিদ্যাদেবী ভান্ডারী, আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারা আমার জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয়। এটি আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি। জন্মশতবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তীর এই মহেন্দ্রক্ষণে আমি প্রিয় দেশবাসী ও দেশের বাইরে বসবাসরত সকল প্রবাসীকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে সকল বীর মুক্তিযোদ্ধা ও অমর শহীদকে, যাদের অসীম সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি একটা সার্বভৌম দেশ ও স্বাধীন জাতির সত্তা, পবিত্র সংবিধান ও লাল সবুজ পতাকা। আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেসব বিদেশি বন্ধুদের যারা আমাদের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন। Honorable President of Nepal, Her Excellency Vidya Devi Bhandari, it gives me great pleasure to welcome you and all the members of your entourage to Bangladesh. I am delighted that you could make time to come and visit us to attend the historic celebration of the birth centenary of Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, and the golden jubilee of our independence. We recall that you had very graciously provided a video message for the inaugural program of the Mujib Borsho when you could not come physically due to COVID-19 related restrictions and lockdown. We recall with deep appreciation the unstinting morals and material support that the political leaders and people of Nepal extended to Bangladesh during our War of Liberation in 1971. Nepal was one of the pioneer countries to recognize Bangladesh in January 1972. In recognition of this support, in 2012 and 2013, Bangladesh honored 11 distinguished Nepali nationals as Friends of Bangladesh. I express heartfelt thanks to Honorable President of Nepal for her valuable speech, which reflects the close and friendly relationship between the two countries. I hope your stay with us will be pleasant and enjoyable. I wish continued peace, progress and prosperity of the friendly people of Nepal. সম্মানিত সুধীমণ্ডলী, বঙ্গবন্ধুকে নিয়ে কিছু বলতে গেলে অনিবার্যভাবে এসে পড়ে ইতিহাস। যে ইতিহাসের যাত্রা শুরু হয়েছিল 1920 সালের 17 মার্চ তৎকালীন গোপালগঞ্জ মহকুমার নিবৃত পল্লী টুঙ্গিপাড়া থেকে। ছোটবেলা থেকেই বঙ্গবন্ধু নিজের সুখ দুঃখের কথা না ভেবে অন্যকে নিয়ে ভাবতেন। জীবনের প্রতিটি ক্ষণে যেখানে অন্যায়, অবিচার, শোষণ, নির্যাতন দেখেছেন সেখানেই প্রতিবাদে নেমে পড়েছেন। কখনো নিজের এবং পরিবারের গণ্ডির মধ্যে বাধা পড়েননি। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও গেয়েছেন বাংলা, বাঙালি আর বাংলাদেশের জয়গান। ফাঁসির সেলের পাশে কবর খোঁড়া হচ্ছে জেনেও বাঙালির স্বাধীনতার লক্ষ্যে তিনি ছিলেন অবিচল ও অনড়।
আজীবন বাংলা ও বাঙালিকে ভালোবেসে গেছেন, স্থান করে নিয়েছেন মানুষের হৃদয়ের মণিকোঠায়। সম্মানিত সুধীমণ্ডলী, 1938 সালে শেরে বাংলা একে ফজলুল হক ও হুসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে বঙ্গবন্ধুর পরিচয় ঘটে এবং প্রথম পরিচয়ে তিনি নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। সোহরাওয়ার্দীর সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে রাজনীতি তার হাতে করি। তারপর থেকে লেখাপড়া, রাজনীতি ও জনসেবা যুগপথভাবে চলতে থাকে। 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর অবিভক্ত বাংলার রাজনীতি থেকে তিনি পূর্ব বাংলার রাজনীতিতে মনোনিবেশ করেন। দেশ বিভাগের কিছুদিন পরেই তরুণ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব বুঝতে পেরেছিলেন ব্রিটিশ পরাধীনতার কবল থেকে মুক্তি পেলেও বাঙালি নূতন করে পশ্চিমাদের শোষণের কবলে পড়েছে। শুরু করেন বাঙালির অধিকার আদায়ের আন্দোলন। 1957 সালের 30 মে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার স্বার্থে জোট সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। দলের প্রতি বঙ্গবন্ধুর কতটা আনুগত্য, আন্তরিকতা ও টান ছিল মন্ত্রী পরিষদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ তার প্রকৃষ্ট উদাহরণ। 1969 সালে 5 ডিসেম্বর হুসেন শহীদ সোহরাওয়ার্দীর স্মরণ সভায় বঙ্গবন্ধু ঘোষণা করেন, কোর্ট, জনগণের পক্ষ হইতে আমি ঘোষণা করিতেছি, বাংলাদেশের আবাসভূমির নাম পূর্ব পাকিস্তান নয়, হবে বাংলাদেশ, আনকোট। সম্মানিত সুধীমণ্ডলী, স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু সরকার পরিচালনার দায়িত্ব নিয়ে যুদ্ধ বিধ্বস্ত দেশের পুনর্গঠন ও আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি বহির্বিশ্বের সাথে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক স্থাপনের কাজ শুরু করেন। সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এই মূলনীতির উপর ভিত্তি করে এগিয়ে চলে দেশের কূটনৈতিক কার্যক্রম। দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসাবে বঙ্গবন্ধু 3.5 বছরের শাসনামলে তিনি 116টি দেশের স্বীকৃতি ও 27টি আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করেন। 1973 সালের 23 মে তাকে বাঙালির মুক্তি সংগ্রামে অনবদ্য ত্যাগ ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি স্বরূপ জুলিও কুরি শান্তি পদক প্রদান করা হয়। সম্মানিত সুধী, আমরা স্বাধীনতার 50 বছর অতিক্রম করতে যাচ্ছি। এ দীর্ঘ সময়ে দেশের চেহারা অনেক বদলে গেছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে যে দেশ স্বাধীন হয়েছিল, অনেক চড়াই উতরায় পার হয়ে সেই বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ অর্জন করেছে বাংলাদেশ। বাংলাদেশ এখন উন্নত সমৃদ্ধ দেশ হওয়ার পথে দ্রুত অগ্রসমান। জলে, স্থলে, আকাশে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু। তিনি দেশকে সোনার বাংলা হিসেবে গড়তে চেয়েছিলেন। আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই অরাধ্য কাজ সম্পন্ন করছেন। বাংলাদেশের স্থল ও সমুদ্র সীমা স্থায়ীভাবে নির্ধারিত করেছেন। 57তম দেশ হিসাবে বাংলাদেশ মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠিয়েছে, যা সফলভাবে কাজ করছে। জাতির পিতার স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়া। তারই দেখানো পথে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে অযুত বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সরকার ও রাজনৈতিক দল যখন সততা, আন্তরিকতা নিয়ে জনস্বার্থে কাজ করে, তখন জাতির উন্নতি ও কল্যাণ নিশ্চিত হয়। সাধারণ হতদরিদ্র মানুষের মৌলিক চাহিদা পূরণে দলমত নির্বিশেষে তাদের পাশে দাঁড়াতে পারলে দেশের রাজনীতিতে নূতন অধ্যায়ের সূচনা হবে। মুজিব বর্ষে এটাই হবে সবচেয়ে বড় অর্জন। সম্মানিত সুধীমণ্ডলী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়, বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠান, একটি সত্তা, একটি ইতিহাস। জীবিত বঙ্গবন্ধুর চেয়ে অন্তরালের বঙ্গবন্ধু আরো বেশি শক্তিশালী। যতদিন বাংলাদেশ থাকবে, বাঙালি থাকবে, এদেশের জনগণ থাকবে, ততদিনই বঙ্গবন্ধু সকলের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। নিপীড়িত, নির্যাতিত মানুষের মুক্তির আলোক বর্তিকা হয়ে তিনি বিশ্বকে করেছেন আলোকময়। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে বঙ্গবন্ধুর নীতি, আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বেড়ে উঠতে পারে, সে লক্ষ্যে সকলকে উদ্যোগী হতে হবে।
দেশের মানুষের প্রতি বঙ্গবন্ধুর আস্থা, ভালোবাসা ও বিশ্বাস ছিল অপরিসীম। নিজের জীবন উৎসর্গ করে তিনি বাংলার মানুষের ভালোবাসার প্রতিদান দিয়ে গেছেন, ঋণী করে গেছেন বাঙালি জাতিকে। মুজিব বর্ষ পালনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জীবন, কর্ম, চিন্তা, চেতনা ও দর্শন ছড়িয়ে দিতে পারে হবে বাংলাদেশ সহ সারা বিশ্বের তরুণ প্রজন্মের কাছে। বঙ্গবন্ধুর জীবন, ভাবনা ও রাজনৈতিক দর্শনের মর্মার্থ সবার কাছে ছড়িয়ে দিতে মুজিব বর্ষ পালন একটি যথাযথ পদক্ষেপ। বঙ্গবন্ধু ও বাংলাদেশকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধের চেতনা আর জাতির পিতার আদর্শকে ধারণ করে জাতি এগিয়ে যাক ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মহান আল্লাহ আমাদের সহায় হন। খুদা হাফেজ। বাংলাদেশ চিরজীব হোক। জয় বাংলা। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতিকে আপনার অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য। Heartiest thanks to Honorable President for his highly inspiring speech. উপস্থিত সুধী, এবার আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি নেপালের মহামান্য রাষ্ট্রপতি সম্মাননীয় বিদ্যা দেবী ভান্ডারীকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষে মুজিব চিরন্তন স্মারক প্রদান করবেন মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি এমপি। Ladies and gentlemen, may I now humbly request Dr. Dipumuni MP, Honorable Minister for Education of the People's Republic of Bangladesh, to present the eternal Mujib memento to Honorable President of the Federal Democratic Republic of Nepal on behalf of National Implementation Committee for the celebration of the birth centenary of the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. প্রিয় সুধী, এই শ্রদ্ধা স্মারকে ফুটিয়ে তোলা হয়েছে বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতার চিরন্তন প্রতীক বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক তর্জনীকে। জাতির পিতার পরিবারের সদস্য ও পৃথিবীর সকল শান্তিকামী মানুষের প্রতীক হিসাবে এ স্মারকে আছে 9টি উড়ন্ত পায়রা। এই স্মারকের বৈশিষ্ট্য হলো এতে বঙ্গবন্ধুর জন্মভূমি টুঙ্গিপাড়ার মাটি ব্যবহার করা হয়েছে। Respected audience, the eternal Mujib memento highlights the historic four-finger gesture of Bangabandhu, which stands as the undying symbol of the freedom and independence of the Bengali nation. The memento features 9 pigeons as symbol of the family members of Bangabandhu and all the peace-loving people of the world. The speciality of this memento is that soil of Tungipara, birthplace of Bangabandhu has been used in it. সম্মানিত অতিথিবৃন্দ, 1975-এর 11 জানুয়ারি কুমিল্লার সামরিক একাডেমিতে বিদায়ী ক্যাডেটদের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমি কোট করছি, তোমাদের এখন একটা জিনিস মনে রাখা দরকার। দেশ যখন আমাদের আছে, মাটি যখন আমাদের আছে, বাংলাদেশের সোনার মানুষ যখন আছে, তখন আমরা সবই পারবো যদি সোনার ছেলে তৈরি করতে পারি। তাহলে ইনশাল্লাহ আমার স্বপ্নের সোনার বাংলা একদিন অবশ্যই হবে। আমি হয়তো দেখে যেতে পারবো না, কিন্তু তা হবে। প্রিয় সুধী, বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা আজ সত্যি হতে চলেছে। এই স্বপ্ন সত্যি হয়েছে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে। তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত দেশ হওয়ার লক্ষ্যে এগিয়ে চলছে। Ladies and gentlemen, 11th January 1975, for the passing out cadets of the military academy in Kumilla, the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman said, I quote, "Now one thing you need to keep in mind, as we have our country, as we have our soil, as we have our golden human in Bangladesh, we can achieve everything if we can raise golden humans. My dream of Sonar Bangla will come true one day, inshallah. I may not live so long to see that day, but that will happen for sure." Respected audience, the Sonar Bangla, golden Bengal as dreamt by Bangabandhu, has come true. It has come true at the hands of his able daughter, Honorable Prime Minister Sheikh Hasina. Under his visionary leadership, Bangladesh is marching ahead to become a developed country. সম্মানিত অতিথিবৃন্দ, এবার আজকের অনুষ্ঠানের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির সম্মানিত সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে সভাপতির বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। Ladies and gentlemen, it is our honor and privilege to invite today's chair, also the chair of the National Committee for celebration of the birth centenary of Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, and Honorable Prime Minister of Bangladesh, Her Excellency Sheikh Hasina, to deliver her speech. Ladies and gentlemen, Honorable Prime Minister Sheikh Hasina.
বিসমিল্লাহির রহমানির রহিম। নেপালের মহামান্য রাষ্ট্রপতি রাইট অনারেবল মিস বিদ্যা দেবী ভান্ডারী, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ, সহকর্মীবৃন্দ, কূটনীতিকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। মুজিব চিরন্তন এই প্রতিপাদ্য সামনে রেখে 17ই মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 10 দিনব্যাপী অনুষ্ঠানমালার 6ষ্ঠ দিনে আমি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে নেপালের মহামান্য রাষ্ট্রপতি রাইট অনারেবল মিস বিদ্যা দেবী ভান্ডারী আমাদের মাঝে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। তার উপস্থিতি এই অনুষ্ঠানের মর্যাদা বহুগুণ বৃদ্ধি করেছে। আমরা নিজেরা সম্মানিত হয়েছি। গত বছর জাতির পিতার জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তার আসার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাসের কারণে তিনি সশরীরে উপস্থিত হতে পারেননি। কারণ আপনারা জানেন আমরা সব প্রোগ্রামই তখন ভার্চুয়াল করেছিলাম এবং তিনি তার বার্তা পাঠিয়েছিলেন, বাণী দিয়েছিলেন। আমরা কৃতজ্ঞতার সাথে সে কথাও স্মরণ করছি। নেপালের মহামান্য রাষ্ট্রপতি জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগদান করায় আমি নিজের এবং আমার ছোট বোন রেহানার পক্ষ থেকে, আমার সরকারের পক্ষ থেকে এবং আমাদের জনগণের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরুতেই স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই আমার সশ্রদ্ধ সালাম। অত্যন্ত বেদনার সঙ্গে স্মরণ করছি আমার মা বেগম ফজিলাতুন নেসা মুজিব, আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, আরেক ছোট ভাই মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, আমার ছোট্ট 10 বছরের শিশু ভাই শেখ রাসেল, আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসির সহ 75-এর 15ই আগস্ট আমাদের পরিবারে যারা শাহাদাত বরণ করেছেন তাদের কথাই আমি স্মরণ করছি, তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। সুধীবৃন্দ, বাংলাদেশ স্বাধীন দেশ। আমাদের স্বাধীনতা সংগ্রামে আমরা বন্ধুপ্রতিম দেশগুলির কাছ থেকে সহযোগিতা পেয়েছি। নেপাল আমাদের ঘনিষ্ঠ বন্ধু। 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে নেপালের কাছ থেকে আমরা অনেক সহযোগিতা পেয়েছি। নেপালের সরকার এবং জনগণের সহযোগিতা পেয়েছি, এমনকি আমাদের মহান মুক্তিযুদ্ধে নেপালের জনগণ আমাদেরকে মুক্তিযোদ্ধাদের অস্ত্র দিয়েও সাহায্য করেছিল, সে কথা আমরা সব সময় স্মরণ করি। যে সমস্ত দেশ আমাদের স্বাধীনতা সার্বভৌম বাংলাদেশকে সর্বাগ্রে স্বীকৃতি দিয়েছিল, নেপাল তার অন্যতম। 72 সালের জানুয়ারি মাসে নেপাল বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। আমরা নেপালের জনগণের সে অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। স্বাধীনতা যুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা 2012 এবং 13 সালে পৃথিবীর বন্ধুপ্রতিম দেশগুলি যারা সহযোগিতা করেছিল তাদের আমরা সম্মাননা জানাই। সেই সাথে নেপালের 11 জন নাগরিককে ফ্রেন্ডস অফ বাংলাদেশ সম্মাননায় আমরা ভূষিত করেছিলাম। স্বাধীনতার পর থেকেই আমাদের দুই দেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার, বন্ধুত্বপূর্ণ। আমাদের ভৌগোলিক নৈকট্য ছাড়াও
আমাদের রয়েছে প্রায় একই ধরনের ইতিহাস। আন্তর্জাতিক এবং আঞ্চলিক ইস্যুতে আমরা আমাদের অবস্থান প্রায় এক ও অভিন্ন। আমরা আমাদের দুই দেশের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আমি নেপালের মহামান্য রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন জানাই যে তিনি তার দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন এবং তিনি এই দেশের জন্য, বিশেষ করে তার জন্মভূমি নেপালের জন্য অনেক কষ্ট স্বীকার করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক সংগ্রাম করেছেন। কাজে তার জীবনটাও সংগ্রামে ভরা। আমরা নেপাল এবং বাংলাদেশের মধ্যে আমাদের ব্যবসা বাণিজ্য, নৌপথ, সড়ক, রেল এবং বিমান যোগাযোগ, সেই সাথে বিদ্যুৎ, জ্বালানি, বিশেষ করে পানি বিদ্যুৎ খাত, পর্যটন এবং পানি ব্যবস্থাপনার বিষয়ে আমাদের সহযোগিতা দিন দিন বৃদ্ধি করে যাচ্ছে। আমরা ইতিমধ্যে BBIN চুক্তি স্বাক্ষর করেছি। এর বাইরেও আমরা দ্বিপাক্ষিক সহযোগিতা বা ত্রিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি, যার ফলে আমাদের এই দক্ষিণ এশিয়ার অঞ্চলের দেশগুলি তারা পারস্পরিক সহযোগিতা করতে পারবে। এই পারস্পরিক সহযোগিতার কারণে আমাদের এদেশের মানুষ, এই অঞ্চলের মানুষই লাভবান হবে, তাদের উন্নতি হবে। নেপালকে আমরা আমাদের সৈয়দপুর এয়ারপোর্ট, যে এয়ারপোর্টকে আমরা আঞ্চলিক এয়ারপোর্ট হিসেবে উন্নত করছি, সেই এয়ারপোর্ট ব্যবহার করা, আমাদের মংলা এবং চট্টগ্রাম পোর্ট ব্যবহার করারও সুযোগ দিয়েছি, অনুমতি দিয়েছি। এর ফলে আমাদের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে। আর তাছাড়া ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে আমরা একে একে সেগুলিও দূর করে দিচ্ছি। বিশেষ করে দক্ষিণ এশিয়ার অঞ্চল সাথে দক্ষিণ পূর্ব এশিয়া সহ এইসব অঞ্চলে মানুষগুলি সার্বিক উন্নয়নের জন্যই যা যা করণীয় আমরা করব এবং ব্যবসা বাণিজ্য, পর্যটন শিল্প বৃদ্ধির পথ সুগম হবে এবং এই দেশের বা এই অঞ্চলের সাধারণ মানুষ তারাই বেশি লাভবান হবে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সবসময় শোষিত বঞ্চিত মানুষের মুক্তির জন্য লড়াই করেছেন। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে তিনি ছিলেন সোচ্চার। তিনি চেয়েছিলেন স্বাধীন বাংলাদেশের মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, সকলের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার সুযোগ, তিনি এই মৌলিক চাহিদাগুলি যাতে সম্পন্ন হয় সেই সুযোগ তিনি সৃষ্টি করার পদক্ষেপ নিয়েছিলেন। আমাদের দুর্ভাগ্য যে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে যখন দেশকে অর্থনৈতিক অগ্রযাত্রার পথে তিনি এগিয়ে নিয়ে যান, ৭৫-এর ১৫ই আগস্ট তাকে নির্মমভাবে হত্যা করে সে অগ্রযাত্রা বন্ধ করে দেওয়া হয়েছিল। ২১ বছর পর আওয়ামী লীগ সরকারে আসে, আবার বাংলার মানুষের সেবা করার সুযোগ পায়, অর্থনৈতিক উন্নয়নের পথে আমরা যাত্রা শুরু করি। আর ২০০৯ সরকার গঠন করার পর থেকে এই ১২ বছর আমরা একটানা সরকারে থাকার ফলে আমরা জাতির পিতার প্রদর্শিত পথ চলে আমরা বাংলাদেশকে আজকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। কারণ আমরা জাতির পিতার দেখানো পথ ধরেই চলছি, হাঁটছি, যাতে এদেশের মানুষ সুন্দর জীবন পায় এবং আর্থসামাজিক সূচকে আজকের বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। এত অল্প সময়ের মধ্যে যে উন্নতি আমরা করতে পেরেছি সেটা সকলেই সাধুবাদ দিয়েছে এবং এ বিষয়ে আমাদের বর্তমান অতিথি নেপালের মহামান্য রাষ্ট্রপতি তিনিও অত্যন্ত চমৎকার কথা বলেছেন, তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে গত মাসে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ লাভ করেছে। ঠিক একই সাথে নেপালও একই সঙ্গে উন্নয়নশীল দেশের চূড়ান্ত অনুমোদন পেয়েছে। ফলে আমি মনে করি আমাদের দুই দেশের চলার পথে আরও সুগম হবে। আমি নেপালের এই উন্নয়নের জন্য নেপালের মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সরকার এবং জনগণকে
বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। শুধুবিন্দু একথা অস্বীকার করার উপায় নাই যে দক্ষিণ এশিয়ার এক বিশাল সংখ্যক মানুষ এখনও দরিদ্র সীমার নিচে বাস করে। বিপুল সংখ্যক মানুষ এখনও অর্ধাহার বা অনাহারে থাকে। অনেকে জীবন ধারণের ন্যূনতম সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। দক্ষিণ এশিয়ায় যে প্রাকৃতিক সম্পদ রয়েছে সে সম্পদ যথাযথভাবে ব্যবহার করে এই অঞ্চলের মানুষের দারিদ্র্য দূর করা সম্ভব। একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে এই অঞ্চলকে দারিদ্র্যমুক্ত উন্নত অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রয়াস আমরা অব্যাহত রাখব। বর্তমান বিশ্ব গ্লোবাল ভিলেজ, একা চলার কথা চিন্তা করা যাবে না, আমরা সম্মিলিতভাবে চিন্তা করব। তবে দক্ষিণ এশিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ একটি অঞ্চল, এখানে অপরন্ত সম্পদ রয়েছে আর রয়েছে জনগণ। আমরা সবাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে একে অপরের হাত ধরে যদি এগিয়ে যাই, অবশ্যই আমরা এই অঞ্চলের মানুষকে ক্ষুধা দারিদ্র্য থেকে মুক্তি দিয়ে উন্নত সমৃদ্ধ জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে সক্ষম হব। আমরা এমন একটা অঞ্চলে বসবাস করি যেখানে প্রতিনিয়ত আমাদের প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে হয়। আর তাছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে আমরা যদিও আমরা খুব দায়ী না, কিন্তু এর অভিঘাত থেকে আমরা কিন্তু রক্ষা পাই না, আমাদের উপর প্রতিনিয়ত আঘাত আসে। তাই আমরা মনে করি যে প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা হিসেবে বিবেচিত দক্ষিণ এশিয়াকে আমাদের আরও যত্নবান হতে হবে। হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশগুলো যেমন ভূমিকম্প, ক্লাউড ব্রাস্ট, বরফ ধস, ভূমিধস, ফ্ল্যাশ ফ্লাড বা হরকাবান ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই দুর্যোগ মোকাবেলা করতে হচ্ছে। আবার তেমনি বাংলাদেশের মতো সাগর উপকূলবর্তী যে অঞ্চলসমূহ, সেখানেও প্রতিনিয়ত বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, অতিবৃষ্টি, খরা এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমাদের মোকাবেলা করতে হচ্ছে। বৈশ্বিক উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন আমাদের এই উপমহাদেশের দেশগুলোকে সবথেকে বেশি নাজুক অবস্থায় তুলেছে। জলবায়ু পরিবর্তনে আমাদের কোনো ভূমিকা নাই, তারপরেও আমরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত। তাই আমরা অভিযোজনের মাধ্যমে সাময়িকভাবে নিজেকে রক্ষা করতে পারি, কিন্তু জলবায়ু পরিবর্তনের বর্তমান ধারা বন্ধ করা না গেলে অভিযোজন প্রক্রিয়া দীর্ঘস্থায়ী সুরক্ষা দিতে ব্যর্থ হবে। তাই ক্লাইমেট ভালনারেবল ফোরাম বা CBF এর বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশ বিশ্ব নেতৃবৃন্দকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দ্রুত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে আসছে। গত বছর ঢাকায় গ্লোবাল ক্লাইমেট অ্যাডাপ্টেশন বাংলাদেশ অফিস চালু করা হয়েছে। ঢাকা অফিস দক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলায় কী কী করণীয় সেটা খুঁজে বের করা এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করার কাজ ইতিমধ্যে শুরু করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের এই শুভ মুহূর্তে আমি টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য বিশ্ববাসীকেও উদাত্ত আহ্বান জানাচ্ছি। নেপালের মহামান্য রাষ্ট্রপতি মিস বিদ্যাদেবী ভান্ডারীকে আবারও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে 20শে মার্চ OIC মহাসচিব ইউসুফ আল ওথাইমিন, 21শে মার্চ জর্ডানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রী আইমেন সাফাদির শুভেচ্ছা বাণী পাঠিয়ে আমাদের উদযাপনকে মহিমান্বিত করেছেন। আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এর আগে শুরুতেই চীনের মহামান্য রাষ্ট্রপতি, কানাডা, জাপান ও কম্বোডিয়ার মাননীয় প্রধানমন্ত্রীগণ, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভিডিও বার্তা পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। এই প্রত্যয় নিয়ে আমার বক্তব্য শেষ করবার পূর্বে আপনাদেরকে আমি এইটুকু বলবো যে করোনা ভাইরাস মোকাবেলায় সকলে নিজেকে সুরক্ষিত রাখুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ নেপাল বন্ধুত্ব চিরজীবী হোক, বন্ধুত্ব দীর্ঘজীবী হোক, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। সবাইকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। সমৃদ্ধ নেপাল এবং সোনার বাংলা গঠনে নেপাল এবং বাংলাদেশ আপনাদের নেতৃত্বে কাজ করে যাবে। থ্যাংক ইউ অনারেবল প্রাইম মিনিস্টার। উইল ওয়ার্ক টুগেদার ইনশাল্লাহ টু অ্যাচিভ প্রসপারাস নেপাল অ্যান্ড গোল্ডেন বেঙ্গল অ্যাট দ্য সেম টাইম। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করার আগে আমাদের মাঝে দর্শক সারিতে উপস্থিত আছেন আমাদের ফার্স্ট লেডি রাশিদা হামিদ, মাননীয় স্পিকার বাংলাদেশের জাতীয় সংসদে ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং নেপালের মহামান্য রাষ্ট্রপতির কন্যা উষা কিরণ ভান্ডারী। Ladies and gentlemen, before I conclude, I would like to recognize the presence of the First Lady of Bangladesh, Rashida Hamid, Honorable Speaker of Bangladesh Parliament, Dr. Shirin Sharmin Chaudhuri MP, the daughter of the Honorable President of Nepal, Usha Kiran Bhandari. সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতিক্রমে আলোচনা পর্বের সমাপ্তি ঘোষণা করছি। এরপরে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান মাগরিবের নামাজের বিরতির পরেই। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। Respected guests, ladies and gentlemen, with the kind permission of the Chair, Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh, Her Excellency Sheikh Hasina, we conclude the first phase of the program. Cultural program will follow next after the break for Maghrib prayer. Thank you for being with us. Joy Bangla, Joy Bangabandhu.